দর্শক দেখতে পাচ্ছেন ভারতীয় বাহিনীর শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করে এবং শুভেন্দু অধিকারী গণধুলাইকায় সর্বভারতীয় স্তরে যা পরিস্থিতি, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনো খবরই হচ্ছে না। এদিকে আজ ভারতীয় বাহিনীর হাতে শুভেন্দু অধিকারী ভয়াবহ গণধুলাই খেয়েছে। শুভেন্দু অধিকারী ক্ষমতা হারায় পশ্চিমবঙ্গের প্রতিটা জনগণ সরকার বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেন সম্মুখ সমরে শুরু হয়ে গিয়েছে। হারাসি চাপে পড়েছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি বিষয়বস্তু সম্পর্কে যা আমাদের সম্মানীয় প্রধান মুখপাত্র ইতিমধ্যে বলেছেন, সেটাকে একটু বিস্তারিত আকারে বলার চেষ্টা করব। আর এই কাগজ সামনে আসতেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে কারণ 18ই মে স্পিকারকে সই করে চিঠি দেন 19 তৃণমূল সাংসদ, দাবি করছে এএনআই সংবাদ সংস্থা। আর তার সঙ্গে সঙ্গে আরো কিছু বিষয় উঠেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখে চিঠি দিয়েছেন স্পিকারকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করার জন্য। ভারতের রাজনীতিতে এক অদ্ভুত চরিত্রের আগমন ঘটেছে, ককরোচ, বাংলায় যাকে বলা হয় তেলাপোকা। তারা দলও গঠন করে ফেলেছে, নাম ককরোচ জনতা পার্টি। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে এবার উল্টো নিজেদের অস্তিত্বই চিরতরে বিলীন হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে পড়েছে ভারত। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। হ্যাঁ, সম্পূর্ণ ভারত এবার ঝুঁকিতে পড়েছে। শুভেন্দু অধিকারী বিজয়ী হওয়ার পর যেই কর্মকাণ্ডগুলো করতেছে, সেই কর্মকাণ্ডের জন্য শুভেন্দু অধিকারী বিপদে পড়ে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করছে। শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল বাহিনীও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যায়। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেই অনেক স্বৈরাচারী অনেক কিছুই করতেছে, সাধারণ মানুষকে, মুসলিম হিন্দু সবাই বিপদে। এখন দেখতে পারবেন শুভেন্দু অধিকারী যে বিপদে পড়ে এবং তার সর্বশেষ অবস্থা, এবং নরেন্দ্র মোদী তিনিও বিপদে পড়েন। সবকিছু দেখতে পারবেন আমাদের এই ভারতের অবস্থা। সর্বভারতীয় স্তরে যা পরিস্থিতি, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনো খবরই হচ্ছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতি থেকে যে একেবারে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে, এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তৃণমূলের সঙ্গে নাকি সরাসরি বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ, এমনই বিস্ফোরক দাবি কাকলি ঘোষ দস্তিদারের। এমনকি প্রতিবেশী দেশের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র সামিল হয়েছিলেন নাকি বাংলার তৎকালীন শাসক দল। সত্যতা প্রমাণ হলে গোটা দলকেই দেশদ্রোহিতার অভিযোগে মুখে পড়তে হতে পারে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গতে রাজনৈতিক যে পরিস্থিতি, সর্বভারতীয় স্তরে যা পরিস্থিতি, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনো খবরই হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে না থাকুন, তিনি রাস্তায় বেরোলেও খবর, তিনি রাস্তায় না বেরোলেও খবর, তিনি দিল্লিতে থাকলেও খবর, তিনি কলকাতা থাকলেও খবর। তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতি থেকে যে একেবারে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে, এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। নির্বাচনে থাকুক বা না থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় জিতুক বা তিনি পরাজিত হন, সমালোচনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসবে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কোথায় আছেন, কি করছেন, কেন এত ভাবছেন? আরে বেল পাকলে কাকের কি? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করছেন জানতে শাসক বিরোধী সকলেই কিন্তু নজর রাখে এই কালীঘাটের বাড়ির দিকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকবেন কি থাকবেন না, কংগ্রেস আদৌ তাকে নেবেন কিনা, জোর চর্চা হয়েছিল সর্বত্র। বাসে, ট্রামে, রাস্তা ঘাটে সর্বত্র একটাই আলোচনা, তাহলে কি তৃণমূল কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান করছেন? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর হাত ধরে তাহলে কি সরাসরি হাত শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে? যদিও এ বিষয় স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের তার অবস্থানটা কোথায়। সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী বারবার বৈঠক করেছেন মমতা এবং অভিষেকের সাথে, কিন্তু আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠেছিল। কিন্তু এত কিছুর বাইরে হঠাৎ করে কাকুলির বোমা ফাটানো শুরু হয়েছে। তৃণমূলের সঙ্গে নাকি সরাসরি বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ,
এমনই বিস্ফোরক দাবি কাকলি ঘোষ দস্তিদারের। অভিযোগগুলি যদি সত্যি হয়, তৃণমূল রীতিমতো বিপাকে যে পড়তে চলেছে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য নিয়ে আন্তর্জাতিক স্তরে কাটাছেঁড়া চলছে, তার উপর গোদের ওপর বিস্ফোরক। এবার তৃণমূলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কি অভিযোগ? তবে যা অভিযোগ করেছে মারাত্মক সেই অভিযোগ। তৃণমূলের সঙ্গে নাকি বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ, এমনকি প্রতিবেশী দেশের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র সামিল হয়েছিলেন নাকি বাংলার তৎকালীন শাসক দল। ভারত বাংলাদেশ সীমান্তের উত্তেজনা এখন চরমে বিরাজ করছে। ভারত সরকার 4-5 থেকে বাংলাদেশের সীমানার ভেতরে মানুষ ঢুকিয়ে দিতে শুরু করেছে, সেসব আবার ঠেকিয়ে দিচ্ছে বাংলাদেশের বিজেপি এবং সাধারণ জনগণ। ফলে এক এক সীমান্ত থেকে ভেসে আসছে এক একটি হৃদয় বিদারক ঘটনা। ভারতের বিজেপি সরকার বরাবরই মুসলিম বিদ্বেষী, তাদের নেতাদের এক এক সময়ের বিদ্বেষমূলক বক্তব্য আমরা শুনেছি। সিএএ এবং এনআরসির ফাঁদে পড়ে ভারতের যেই লাখ লাখ মুসলিম নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো বক্তব্যও বিজেপির নেতারা একাধিকবার দিয়েছে। তবে এত কিছুর পরেও বাংলাদেশ সীমান্তে কিছুটা শান্ত অবস্থা ছিল, কারণ লম্বা সময় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, মানে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল না। কিন্তু এবার পশ্চিমবঙ্গেও ক্ষমতায় চলে এসেছে বিজেপি, আর সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন চরম মুসলিম বিদ্বেষী শুভেন্দু অধিকারী, যিনি কিনা কাশ্মীর হামলার ঘটনার সময় স্পষ্টভাবে বলেছিলেন যে ইসরায়েল যেভাবে গাজার মুসলিমদেরকে শেষ করে দিয়েছে ঠিক সেইভাবে তারাও ভারত থেকে মুসলিমদেরকে শেষ করে দিবে। আর এইরকম একজন মানুষ যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয় তখন ধারণা করাই যায় যে পশ্চিমবঙ্গের সীমান্তে আসলে কি কি হতে পারে। এবং নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই এই আশঙ্কাটা প্রকাশ করা হয়েছিল যে এবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে ভারতের পক্ষ থেকে মানুষজনকে ঠেলে পাঠানো শুরু করা হবে, এবং দুঃখজনকভাবে সেটাই শুরু হয়েছে। গত 4 জুন 2026 তারিখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 28 জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে চলে যায়। টের পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়, তাই তারা বাংলাদেশে আর ঢুকতে পারেননি। কিন্তু ওইদিকে বিএসএফও কিন্তু তাদেরকে আর ফিরিয়ে নেয়নি। ফলে এই 28 জন মানুষ নো ম্যানস ল্যান্ডে আটকে যায়। টানা 2 দিন তারা দেশ হারা হয়ে খোলা আকাশের নিচেই সময় কাটাতে থাকে, বৃষ্টিতে ভিজে ভিজে অপেক্ষা করতে থাকে তাদের ভাগ্যের পরবর্তী খেলা দেখার জন্য। এই 28 জনের মধ্যে ছিলেন 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু। শেষ পর্যন্ত বাংলাদেশে পুশিন করতে না পেরে চুপিসারে বিএসএফ কিন্তু সেই 28 জনকে 6 তারিখ রাতে ফিরিয়ে নিয়ে যায়। এবং ওই একই রাতে নওগাঁ সীমান্তে আরো 17 জনের সাথে এই একই রকম ঘটনা ঘটে। 31 মে যশোরের সাদিপুর সীমান্তে নারী এবং শিশু সহ 10 থেকে 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। 7 জুন রাতে জামালপুর রহিমপুর গ্রামের বিপরীতে 1080 নম্বর পিলার এলাকায় কয়েকটি ভারতীয় গাড়ি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতি দেখা যায়। গ্রামবাসীরা লাঠিসোঁটা এবং টর্চ লাইট নিয়ে রাতভর পাহারা দেন, পুশিন ব্যর্থ হয়। একই জেলায় 8 জুন মধ্যরাতে বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় 18 জন ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করা হয়। 35 বিজিবি ব্যাটালিয়ন সেটা রুখে দেয়। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে জামালপুর কুড়িগ্রাম সীমান্তে 8-9 জুন রাতে। সেই রাতে 8টি পৃথক বিওপি এলাকায় ট্রাকে করে শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করে ভারত। কুড়িগ্রামের রৌমারী এবং চর রাজীবপুর উপজেলার সীমান্তে এই ঘটনা ঘটে। সেদিন রাতে ভারত সীমান্তের লাইট হঠাৎ করে যখন বন্ধ করে দেয় তখনই সন্দেহ হয় বিজিবির, এবং বিজিবি তখন সতর্ক অবস্থানে চলে যায়। পরে বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা মিলে ভারতের সব চেষ্টা ব্যর্থ করে দেয়। আবার ওইদিকে 5 জুন লালমনিরহাট জেলার হাতিবান্ধা পাটগ্রাম এবং আদিতমারি সীমান্তে মোট 33 জনকে পুশিনের চেষ্টা করা হয়, যেটাও প্রতিহত করে আমাদের বিজিবি। একই দিনে আবার পঞ্চগড় সদর সীমান্ত এলাকায় নারী এবং শিশু সহ 10 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, সেটাও রুখে দেয় বিজিবি। পরের দিন মানে 6 জুন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে 7 জনকে প্রবেশ করানোর চেষ্টাও প্রতিহত করা হয়। এইরকম ঘটনা আরো বহুত আছে। তার মানে মোটামুটি সকল সীমান্ত দিয়ে কিন্তু ভারত চেষ্টা চালাচ্ছে যে বাংলাদেশের ভেতরে মানুষ ঠেলে দেওয়ার, কিন্তু আমাদের বিজিবি এবং স্থানীয় এলাকাবাসী ভারতের এসব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ না হয় নিজেদের কথা ভেবে এসব প্রতিহত করে দিচ্ছে, কিন্তু ভারত যেইভাবে তাদের মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে এবং পাঠাতে না পেরে সীমান্তে ফেলে রেখে চলে যাচ্ছে, তাতে এই মানুষগুলোর ভবিষ্যৎ কি? একবারও কি আমরা এটাকেও ভেবে দেখেছি? এই বিশাল পৃথিবীতে কত জঙ্গল পড়ে আছে, মরুভূমি পড়ে আছে, অথচ একটা দেশ তাদের দেশে এই মানুষগুলোকে সামান্য থাকার জায়গাটুকু দিতে নারাজ। ভারত ঠিক কেন এমন আচরণ করছে তার ব্যাখ্যা আমরা একটু পরেই জানবো। তবে এই যে চারদিক থেকে পুশিনের খবর আসতেছে, এইটা আসতেছে মূলত বিজিবি যেসব পুশিন আটকাতে পেরেছে সেগুলোর, এবং যেসব সীমান্তে বিজিবি অ্যাক্টিভ ছিল সেসব সীমান্তের। কিন্তু অন্যগুলোর খবর কি? কিংবা এখন না হয় বিজিবি অ্যাক্টিভ আছে, একটা লম্বা সময় তো আমাদের বিজিবি এমন অ্যাক্টিভ ছিল না, তখন কি পুশিন হয় নাই? হাসিনা আমলে 2024 সালে কুড়িগ্রামে গিয়েছিলাম ভিডিওর কাজে। নাগেশ্বরী উপজেলার এক সীমান্ত
সীমান্তে অবস্থান করার সময় একটা অদ্ভুত চিত্র চোখে পড়েছিল। সীমান্তে বাংলাদেশে একটা কাঁচা রাস্তা, পাশেই বাংলাদেশিদের ধানের ক্ষেত, আর ধানের ক্ষেতের সামান্য একটু পরেই ভারত বাংলাদেশ সীমান্তের খুঁটি, আর সেই খুঁটির আরো বেশ খানিকটা দূরে ভারতের কাঁটাতার। কাঁটাতারের এই পারে এসে বাংলাদেশের ধানের ক্ষেতের একদম পাশ ঘেঁষে ভারতীয় বিএসএফ নিয়মিত দূরত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে টহল দিচ্ছিল। পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সুপ্রভাত জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আমি বিষয়বস্তু সম্পর্কে যা আমাদের সম্মানীয় প্রধান মুখপাত্র ইতিমধ্যে বলেছেন সেটাকে একটু বিস্তারিত আকারে বলার চেষ্টা করব। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা, প্রাক্তন সাংসদ, লড়াকু নেত্রী শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, আরেক সাধারণ সম্পাদিকা, আরেক নেত্রী আমাদের দলের লড়াকু নেত্রী শ্রীমতী শশী অগ্নিহোত্রী, সহসভানেত্রী বোন তনুজা চক্রবর্তী মহোদয়া, আমাদের প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমাদের মিডিয়ার যিনি দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর বিমল শঙ্কর নন্দ, এবং এই রাজারহাট নিউ টাউনের স্থানীয় বিধায়ক, যাকে আমি সব জায়গায় বলি নেতা নয় কর্মী, পীযূষ কানোরিয়া। আমরা আজকে মিলিত হয়েছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় জনপ্রিয় নেতা, আমাদের দেশের 140 কোটি মানুষের গর্বের এবং হৃদয়ের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে একটানা সর্বোচ্চ দিন প্রধানমন্ত্রী থাকার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছেন। তার 12 বছর সম্পূর্ণ হওয়ার উদ্দেশ্যে তার জনকল্যাণ, দেশ সেবা এবং ভারতবর্ষকে পুনর্নির্মাণের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা তিনি রেখেছেন সে বিষয়ে উল্লেখ করার জন্য। শুধুমাত্র 12 বছর পূরণ নয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে বলতে ভালোবাসেন না, প্রধান সেবক হিসেবে বলতে ভালোবাসেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেও এই বছর অক্টোবর মাসে 25 বছর পূর্ণ করবেন। স্বাভাবিকভাবে যিনি নিজেকে প্রধান সেবক হিসেবে দেশের জন্য তিনি তার পুরো জীবনের একটা বিরাট অংশ দেশের জন্য তিনি কাজ করে চলেছেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সকলে তার দীর্ঘায়ু কামনা করি। এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত ভি বিকাশ ভি, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া। আমরা যদি রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যোগদান, অবদান এবং কৃতিত্বকে সামনে তুলে ধরি, তাহলে দেখবেন অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। আমরা একটু আগে একটি ছোট্ট প্রদর্শনীর উদ্বোধন করেছি। এই প্রদর্শনীতে ওনার সমস্ত জনহিতকর, জনকল্যাণমূলক কাজ, যা বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সবটা দিতে গেলে আমাদের বড় মাঠে যেতে হবে। তার মধ্যেও যে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি ভারতবর্ষে করেছেন, সেটা পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে, রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো হতে পারে। এগুলো তো অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। এর বাইরেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, তাকে প্রকৃতপক্ষে কার্যকর করার কাজ
মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। তার সময়কালে বিশেষ করে নারী শক্তি বন্ধন, লাখপতি দিদি থেকে শুরু করে তার যে মূল 5টি উন্নয়নমূলক কাজ তিনি করেছিলেন। দর্শক আপনারা তো দেখলেন, এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।